গল্পের নাম আপোষ। না, ছিপছিপে নয়, বরং বলা যেতে পারে ঝর্ণার চেহারাটা একটু ঢলঢলে। ছেলেবেলায় ক্লাসের ছেলেরা মজা করে ওর নাম দিয়েছিল মিষ্টির হাঁড়ি। পাশ দিয়ে গেলে ওরা বলতো, ওরে মিষ্টি তো উপচে পড়ছে রে। ঝর্ণা একটুও রাগ করত না, বলতো, আমি হলাম খাতে পিতে ঘরা নাগা, যদি মন ভরে স্বাদ করে খেতেই না পারলাম তবে বেঁচে লাভ কি? তোদের মতো নাকে শুকে খাবো নাকি? এই হেন ঝর্ণার দুদিন থেকে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। ঝর্ণার মা আজ সকালে তো বেশ চিন্তায় পড়ে গেছেন। যে মেয়ে কড়াইশুটির কচুরি করলে পটাপট ৬-৭টা গলাধ্যকরণ করত, সে আজ মোটে একটা, তাও অনেকক্ষণ ধরে সময় নিয়ে খেলো। শরীর খারাপ হলো নাকি জিজ্ঞাসা করতেই বলে উঠল, না, আমি একদম ফিট আছি। আসলে হয়েছে কি, কলেজে ঝর্ণার থার্ড ইয়ারের রিতমকে ভীষণ ভালো লেগে গেছে। কলেজের ডিবেটে ওর প্রতিপক্ষ ছিল রিতম। রিতমকে দেখা মাত্র ঝর্ণার এমন বুক দুরু করতে শুরু করেছিল যে ভালো করে ডিবেটটাই করতে পারল না। হেরে গেল ডিবেটটা, রিতম জিতে গেল। ঝর্ণা যখন ওকে কংগ্রাচুলেশন জানালো, রিতম একটু হেসে মুখটা ঘুরিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল। অথচ ঝর্ণা হলো নুদে ডিবেটার। কলেজে এখনো পর্যন্ত কেউ ওকে হারাতে পারেনি। এর জন্য কলেজে ওর খুব নাম ডাক। ঝর্ণার বোন মিনা বলে, তুই তো জিতবি, তুই তো ঝগড়ুটে, তোর সঙ্গে কেউ পেরে উঠবে? ঝর্ণা বলে, আমি মোটেই ঝগড়ুটে নই, যুক্তিতে পেতে উঠিস না, তাই এই কথা বলছিস ঝগড়ুটে। রিতম যখন ওকে সেরকম পাত্তা দিল না, তখন ঝর্ণার তাতে বড় ঘা লাগলো। সে ভাবলো মোটা বলে হয়তো রিতম তাকে পাত্তা দিল না। ঝর্ণা রোগা হয়েই দেখাবে রিতমকে, তখন পাত্তা না দিয়ে যাবে কোথায়? তাতে যদি দুটো কচুরি কম খেতে হয় খাবে, একটু না হয় খাবারের সঙ্গে আপোষ করা যায়। ঝর্ণা যা মনে করে তা করে ছাড়ে, তাই স্লিম হওয়ার সিদ্ধান্তেও তার ব্যতিক্রম হলো না। রবিবার দিন সকালে যখন ও নেট খুঁজে নিজের খাবারের চাটটা বানাচ্ছিল, তখন হঠাৎ দাদা বিক্রম এসে বলল, আজ বিকেলে কলা মন্দিরে বুধাদিত্যের সেতারের একটা প্রোগ্রাম আছে, যাবি? ঝর্ণা অবাক হয়ে দাদার দিকে তাকালো। আজ কোন দিকে সূর্য উঠেছে? দাদা ওকে নিয়ে প্রোগ্রাম যেতে চাইছে, তাও আবার সেতারের? দাদা বলে উঠল, আরে শৈবালের বোন ঝাড়গ্রাম থেকে এখানে কলেজে পড়তে এসেছে, তাই শৈবাল আজ ফোন করে বলল ওর বোনকে নিয়ে আজ কলা মন্দিরে যাচ্ছে। তাই আমি যদি আমার বোনদের নিয়ে যাই তাহলে ওর বোন দেবশ্রীর ভালো লাগবে। মিনাকে বললাম, ও তো রাজি, তুই যাবি? বিকেলে সেরকম কোনো প্রোগ্রাম ছিল না, তাই ঝর্ণা রাজি হয়ে গেল। বিকেলে ঝর্ণা ভাবলো, ইন্ডিয়ান ক্লাসিক্যাল প্রোগ্রাম শুনতে যাচ্ছে তো শাড়ি পরে যাওয়াই ভালো। সে মায়ের কাছ থেকে চকোলেট পাড়ের একটা ঘিয়ে রঙের সিল্কের শাড়ি চেয়ে নিল। চুলটা হালকাভাবে একটু ছেড়ে পেছনে একটা ক্লিপ আটকালো। গলায় পরল চকলেট পুঁতির সাতছড়ার একটা হার, সঙ্গে ম্যাচ করে ঝোলা দুল। কপালে দিল ছোট্ট একটা টিপ আর হালকা একটু লিপস্টিক ছোঁয়ালো ঠোঁটে। সাজের পর আয়নায় নিজেকে দেখে নিজেরই ভালো লাগলো। এই সময় মিনা ঘরে ঢুকলো। মিনাও পরেছে ওয়াইন কালারের একটা সিল্কের শাড়ি। ফর্সা তন্নি মিনাকে লাগছিল অপরূপা। ওরা যথাসময়ে কলা মন্দিরে পৌঁছল। বুধাদিত্য মুখার্জির প্রোগ্রাম, দর্শকের সমাগম হয়েছে ভালো। দেবশ্রীকেও ঝর্ণা আর মিনার খুব ভালো লেগে গেল। হাফ টাইমে ঝর্ণা হঠাৎ খেয়াল করলো শৈবালদা কিছুটা দূরে দাঁড়িয়ে ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। ঝর্ণা ভাবলো মিনাকে দেখছে বোধহয়, দূর থেকে দেখছে বলে মনে হচ্ছে ওকে দেখছে।
ফর্সা তন্নি অপরূপা মীনাকে যে দেখে তারই ভালো লেগে যায়। সেই তুলনায় ঝর্ণার রং ছাপা, তার উপরে একটু মোটা, তবে বাঙালি সুলভ সরল মিষ্টতা আছে ওর চেহারায়। কিন্তু মীনার পাশে তা কিছুই নয়। প্রোগ্রাম দেখার পর ওরা পার্ক স্ট্রিটে গেল খেতে। খাওয়ার টেবিলেও ঝর্ণার মনে হলো শৈবলদার দৃষ্টি ওর উপরেই নিবদ্ধ। তারপরই মনে হলো বোধহয় শৈবলদা খুব একটা গভীর কিছু ভাবছে, তাই কোন দিকে তাকিয়ে আছে খেয়াল নেই। সন্ধ্যাটা ভালোই কাটলো ঝর্ণার। বুধাদিত্যের দাপুটে সেতারের পর চাইনিজ আর দেবশ্রীর সুন্দর মিষ্টি ব্যবহারেও ঝর্ণা খুশি। ঠিক হলো দেবশ্রী মাঝে মাঝে ওদের বাড়ি আসবে। কথা মতো দেবশ্রী বলতে গেলে প্রায় প্রতি শনিবার বিকেলে সাউথ সিটি কলেজ থেকে বালিগঞ্জে ওদের বাড়িতে চলে আসতো। সারাটা সন্ধে ওখানে কাটাতো। ওকে নেওয়ার জন্য অফিস ফেরত শৈবেলদাও চলে আসতো। সবাই মিলিয়ে জমিয়ে আড্ডা দিত। আড্ডার মাঝে মাঝেই চলতো গানের ফরমাস। ঝর্ণা আর মীনা দুজনেই ক্লাসিক্যাল গান শেখে, আর দেবশ্রীও টপ্পা অঙ্গের গান খুব ভালোই গায়। তিনজনের ক্রমাগত গানে আসর জমে উঠত। মাঝে মাঝে পাশের বাড়ি থেকে বুলান্দাও এসে যোগ দিত। ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। ঝর্ণা খেয়াল করতো শৈবালদা বেশি কথা বলে না, কুশানে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় ওদের গান মন দিয়ে শোনে। ঝর্ণার মনে হতো আসলে শৈবালদার দৃষ্টি মূলত ওর উপরেই থাকে। ঝর্ণা বুঝতে পারলেও ব্যাপারটাকে বেশি আমল দিত না। যতই রোগা হওয়ার চেষ্টা করুক না কেন, রোগা সে হতে পারেনি। ওর আহ্লাদি চেহারা আরও আহ্লাদি হয়েছে। কলেজের সিনিয়ররা ওর নাম দিয়েছে ক্যাডবেরি। ছোটবেলায় ছিল মিষ্টির হাঁড়ি, এখন হয়েছে ক্যাডবেরি। সামনেই আর একটা ডিবেট আছে। এবার জেতার জন্য ঝর্ণা বেশ কোমর বেঁধে উঠে পড়ে লেগেছে। কলেজের লাইব্রেরির আর ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে জড়ো করেছে। তার উপর নেট সার্চিং তো আছে। এই শনিবার আর ঝর্ণা আসলে এলো না। সামনের ডিবেটটা ভালো করতেই হবে। নিজের ঘরে দরজা ভেজিয়েও ও পড়ায় মন দিয়েছে। হঠাৎ এক অচেনা পুরুষের ভরাট গলায় গানের সুর ও কানে এসে লাগলো। নজরুল গীতি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল। অদ্ভুত সুরেলা গলার মধুর মূর্ছনায় ঝর্ণা ঘরে থাকতে পারল না। কোনো অজানা টানে তাকে ঘর থেকে বের করে আসরে এনে উপস্থিত করলো। দেখলো শৈবালদা গাইছে। চোখ বন্ধ করে সুরের সাগরে তলিয়ে যেন অমৃত আহরণের সুরের অন্মদানায় ডুবে রয়েছে। ঝর্ণা ঘরে উপস্থিত হওয়া মাত্র চোখ খুলে ঝর্ণাকে একলহামায় দেখে নিয়ে আবার সুরের সাগরে ডুব দিল। রাগ রাগিনীর সুরের মূর্ছনায় সবাই যেন আপ্লুত হয়ে গেছে। ঝর্ণা লক্ষ্য করলো মা বাবাও এসে উপস্থিত হয়েছে। গান শেষ হলে সবাই একে একে শৈবালের প্রশংসা করতে লাগলো। শৈবাল মৃদু হাসতে হাসতে ঝর্ণার দিকে তাকালো এবং বেশ কয়েকবার ঝর্ণার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। শেষবার ঝর্ণা একটু আড়ষ্টই হয়ে গেল। ডাকাবুকো ঝর্ণা শৈবালের উপস্থিতিতে কেমন যেন নরম হয়ে যায়। ওর আহ্লাদি চেহারাটা যেন আরও আহ্লাদি হয়ে যায়। ঝর্ণা এক পা দু পা করে নিজের ঘরে ফিরে এলো। এখন মীনা গান গাইছে, ভরিয়া পরাণ শুনিতেছে গান। মীনার গলাতেও যেন আজ সুরের সরস্বতী ভর করেছে। ঝর্ণা ঘরে ফিরে আবার পড়ায় যখন মন দিয়েছে, ঠিক তখনই ফোনটা একবার রিং হয়েই বন্ধ হয়ে গেল। ঝর্ণা ফোনটা তুলে দেখলো এক অজানা নম্বর থেকে ফোনটা এসেছিল। কিছুক্ষণ পরে ফোনে একটা অ্যালার্ট সাউন্ড। ঝর্ণা ফোনটা তুলে দেখলো সেই একই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে। ঝর্ণা খুলে দেখলো মেসেজে রয়েছে কয়েকটা কোয়েশ্চেন মার্ক। ঝর্ণা একটু বিরক্তই হলো। ভাবলো তাকে বিরক্ত করার জন্য বোধহয় রিতম এইসব করছে। সে ফোনটা অফ করে পড়ায় মন দিল।
মন দিল। রাত্রে খেয়ে দিয়ে ঘরে এসে যখন ঝর্ণা মেসেজ চেক করার জন্য ফোনটা খুলেছে, তখন দেখলো ওই অজানা নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে। লেখা আছে, সুরের টানে ঘর থেকে কেমন বার করে আনলাম। কথাটা পড়ে ঝর্ণার আর বুঝতে বাকি রইল না যে মেসেজটা শৈবালদা পাঠিয়েছে। কীরকম যেন হতভম্ব হয়ে গেল সে। পড়া এখন মাথায় উঠেছে। সে মেসেজের শব্দ আর ডটগুলোর দিকে আনমনে চেয়েই রইল। ডটগুলোর মধ্যে যেন না বলা অনেক কথা, গোপন কথা বলা আছে। ইতিমধ্যে আরেকটা মেসেজ ঢুকলো, একটা অডিও। ঝর্ণা অডিওটা খুললো, শুনলো ওপার থেকে ভেসে আসছে ঝর্ণার নিজের গলার গান। দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। ঝর্ণা বুঝতে পারল শৈবালদা তার গানগুলো রেকর্ড করে নিয়েছিল। এবার ঝর্ণা ভাবের সাগরে ভাসতে শুরু করেছে। মেসেজ এলো, এই গানগুলো শুনে প্রতিদিন রাতে ঘুমোতে যাই, শুভরাত্রি। ঝর্ণা অবাক হয়ে গেল। ঝর্ণা শৈবালদার সঙ্গে খুব কম কথা বলে। এতক্ষণ এতগুলো মেসেজের একটারও কোনো উত্তর দেয়নি। সে বিষয়ে শৈবালদা কিছু জিজ্ঞাসা করল না। নিজের বোধ, নিজের কথা বলতেই ব্যস্ত। ঝর্ণা কি চায় না চায় তার জানার যেন কোনো ইচ্ছাই নেই। ঝর্ণার আত্মাভিমানে একটা ঘা লাগলো। সে ভাবল, আশ্চর্য পজেসিভ তো লোকটা, নিজে ভালো লাগা নেই মগ্ন, অপর পক্ষে অভিমত জানার চেষ্টাই নেই। পড়ায় মাথায় উঠল। এইভাবে 7-5 ভাবতে ভাবতে ঝর্ণা কখন ঘুমিয়ে পড়েছে। ভোরে ঘুম ভেঙে অভ্যাস মতো ফোনটা হাতে নিয়ে দেখলো আরেকটা মেসেজ এসেছে খুব ভোরে। শুভ সকাল, দিনটা ভালো কাটুক। একটা প্রশ্নও করিনি, কোনো উত্তরও পাইনি। যা ভালো লাগে অকপটে জানিয়েছে। এতগুলো মেসেজের কি একটারও কোনো সাড়া দেওয়া যেত না? নিমেষে ঝর্ণার গত রাতে যত আত্মাভিমান গলে জল, শুধু লিখল শুভ সকাল। আমারও প্রাণের গভীর গোপন মহা আপন শেখে, অন্ধকারে হঠাৎ তারে দেখি। এরপর কি হয়েছিল সবাই নিশ্চয়ই ধারণা করতে পারছেন। কল্পনার সূক্ষ্ম জালে কথার বুননে দুপক্ষের ভাবেন আদর কদরে যা শুভ পরিণতি হয় তাই হয়েছিল। সমাপ্ত। নমস্কার।